নমস্কার বন্ধুরা। আজকে প্রায় আপনার 7 দিন 7-8 দিন পরে আবার ক্যাপসুলের জন্য বসেছি। তো কিছু নিউ আপডেশন দেওয়ার আছে, তো সেগুলোকে দেবো বলেই আরো করেছি যে সেগুলো কি আছে। দেখুন, কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে যে I just had excellent conversation with the highly respected President Joseph of Lebanon and Prime Minister Netanyahu of Israel. These two leaders have agreed that in order to achieve peace between their countries, they will formally begin in a 10-day ceasefire at 5 p.m. EST. On Tuesday, the two countries met for the first time in 34 years here in Washington, D.C., with our great Secretary of State, Marco Rubio. I have directed Vice President J.D. Vance and Secretary of State Rubio, together with the Chairman of the Joint Chief of Staff, Jan, to work with Israel and Lebanon to achieve a lasting peace. It has been my honor to solve 9 wars across the world, and this will be my 10th. So let's get it done. প্রেসিডেন্ট ডোনাল্ড জুনিয়র ট্রাম্প। অর্থাৎ এটাই উনি বলতে চাইছেন যে আমি একমাত্র লেবাননের অত্যন্ত সূর্য রাষ্ট্রপতি জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সাথে চমৎকার আলোচনা করেছি। এই দুই নেতা একমত হয়েছেন যে তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে বিকেল 5টায় থেকে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করবে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমাদের মহান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাথে এই দুই দেশের এই দুই দেশ 34 বছরের মধ্যে প্রথমবার এর মতো মিলিত হয়েছিল। আমি উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান বেজিং কেইনের সাথে একত্রে একটি স্থায়ী শান্তি অর্জনের জন্য ইসরায়েল এবং লেবাননের সাথে কাজ করার নির্দেশ দিয়েছি। বিশ্বজুড়ে 9টি যুদ্ধের সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার 10ম যুদ্ধ। তাই আসুন কাজটি সম্পন্ন করি। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রোজকার টুইটের মতো আজকের টুইট। এবারে এতদিন চলছিল, দেখছিলেন যে ইউক্রেন বলছি, ইসরায়েল, ইউএসএ এবং ইরানের ভিতরে যুদ্ধ। হঠাৎ করে লেবানন এবং ইসরায়েলের ভেতরে শান্তি চুক্তির একটা 10 দিনের সিজ ফায়ার এবং একটা শান্তি চুক্তির জন্য বৈঠকের আহ্বান জানিয়েছেন। তো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কি চাইছে, এর ভেতরে মার্কেটেরও অনেক আপডেট হয়েছে এই গত 7-8 দিনের ভেতরে, সেটা নিয়েও আলোচনার আছে, কিছু পয়েন্ট নিয়ে বক্তব্য বলার আছে। অ্যাকচুয়ালি ডোনাল্ড এবং তার ভিতরে তো দেখলেন যে পাকিস্তানে আহ, একটা ইরান এবং ইউএসএ টক হয়েছিল। উম, তাতে কোনোরকম কোনো শান্তি চুক্তি এখনো অব্দি হয়নি, তবে যুদ্ধের যে টেনাসিটি সেটা একটুখানি কমেছে এবং এটি আইদার
এটা লং টার্ম একটা পিসের দিকে যাবে, আইদার আবার এটা এক্সেলেট করবে। তো এর কারণটা কি? তো এর পেছনে প্রধান কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নাম অ্যাপস্টিন ফাইলে আসার কারণই হচ্ছে এই যুদ্ধ। অর্থাৎ তার মিডিয়াকে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নাম অ্যাপস্টিন ফাইলে আছে এবং বিভিন্ন রেকর্ডে দেখা যাচ্ছে, আহ, বিভিন্ন আপনার ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে উইথ হিজ ওয়াইফ অলসো। যাতে তাদের মিডিয়া এই অ্যাপস্টিন ফাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুব বেশি প্রশ্ন না করে, বিব্রত না করে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই সব কাজগুলো করে চলেছে, যাতে তাদের মিডিয়া এইরকম ভাবে করতে করতে আরো 2 বছর কাটিয়ে দেবে। তো তারপরে আপনার প্রেসিডেন্সিয়াল যে ইয়ে আছে সেখান থেকে, অ্যাজ এ প্রেসিডেন্ট সেখান থেকে বেরিয়ে যাবে, তারপরে আর কোনো প্রবলেম। তো তার ভিতরে যে করেই হোক না কেন অ্যাপসিন ফাইল থেকে তার নামটাকে জোরপূর্বক দাবানো দরকার, লুকিয়ে রাখার প্রয়োজন তাদের নাগরিকদের সামনে। কারণ একজন প্রেসিডেন্ট, এইরকম একজন ব্যক্তির সঙ্গে তার উঠা বসা বা তার নাম জড়িয়ে থাকা অ্যাপসিন ফাইলের ব্যাপারটা এখন আর কেউ কোনোভাবে লুকিয়ে নেই। তো আপনারা মোটামুটি সবাই কিছু না কিছু ব্যাপারে অবগত, যে অ্যাপস্টিন কে ছিলেন বা অ্যাপস্টিন ফাইলের ম্যাটারটা কি কি, কিছুটা আমরা সোশ্যাল মিডিয়ার বদান্তে হোক বা মেন মিডিয়ার সাহায্যে হোক আমরা জানতে পেরেছি। তো এই অ্যাপস্টিন ফাইল নিয়ে যাতে ডোনাল্ড ট্রাম্পকে খুব বেশি বিরক্ত, মানে খুব বেশি ব্যস্ত না থাকতে হয়, তার জন্য ইউএস বা ডোনাল্ড ট্রাম্প এই ইরানের সঙ্গে যুদ্ধ, এই 9টা যুদ্ধকে 10 নম্বর যুদ্ধকেও ডিল করা বা পিস নোবেল প্রাইজের জন্য কান্নাকাটি করা, এইসব কাজ ডোনাল্ড ট্রাম্প করে চলেছে। এবং এর 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 পেছনে অনেক বড় লবি কাজ করছে, অনেক বড় সিস্টেম কাজ করছে, যারা ডোনাল্ড ট্রাম্পকে এরকম ভাবে হয়তো কিছুটা বলতে পারেন যে প্রেসারাইজ করেই বা তাকে চাপে ফেলেই। কারণ ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি হিসাবে কিন্তু ওই রকম টাইপের, তো সহজেই চারটি ফেলা গেছে এবং তাকে দিয়ে বিভিন্ন রকম এইসব কাজ করিয়ে নেওয়াটা তাদের কিছু ব্যক্তির, এটা একটা মনোবাঞ্ছা ছিল, সেটাকে তারা কমপ্লিট করার চেষ্টা করেছে। এবং এই যুদ্ধের পরিবেশ কিন্তু এখনো চলবে। যদি ইরানের সঙ্গে যুদ্ধ থেমেও যায়, ধরেও নিচ্ছি, তাহলেও কিন্তু এই ধরনের সিচুয়েশন, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেই রেখেছে যে এরপরে আমরা আহ, আরেকটি দেশের উপরে আমরা ইয়ে করব, সেটা হচ্ছে আপনার আহ, দেশটি হচ্ছে আপনার, নামটা ভুলে যাচ্ছি এখন। তো আহ, মনে পড়লে আমি বলে দিচ্ছি। তো
কিউবা, ইয়েস, কিউবার উপরে ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাটাক করার কথা আগের থেকে বলে দিয়েছে। তো এই ধরনের পরের পর উনি যুদ্ধ করবেন এবং সেই যুদ্ধকে থামাবেন, এবং উনি তার লিস্টে আরেকটি দেশের নাম অ্যাড করবেন, যে এটি আমার 11তম যুদ্ধবিরতি বা শান্তি স্থাপন। এই উনি করতে থাকবেন, আর ওনার কিছু করার মতো নেই। কারণ উনি যে ট্র্যাকে পড়ে আছেন সেটা এইরকম ভাবেই হয়তো তাকে, তার প্রেসিডেন্ট থাকাকালীন তাকে এইরকম ভাবেই ব্যাপারগুলোকে সামলে নিয়ে চলতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো যদি ইরান এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ, এবং সব থেকে ঘটনা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, সেটা হচ্ছে যে যুদ্ধটা অ্যাকচুয়ালি কিন্তু ইসরায়েল এবং ইরানের ক্ষেত্রে। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চলে এলো, মানে ইউএসএ চলে এলো, তারা বোম্বার বোম্বারিং করতে আরম্ভ করলো, তারা আপনার ফাইটার জেটকে ইয়ে করলো, মিসাইল লঞ্চ করলো। তো ইউএসএর তো এখানে আসার জন্য, তো আসার মতো তো কোনো মানে উদ্দেশ্য ছিল না, কোনো দরকারও ছিল না। কিন্তু তা সত্ত্বেও কোথাও ইউএস এসে জড়িয়ে পড়ল। তার কারণ কি? প্রথম কথা হচ্ছে যে অ্যাপস্টিন ফাইলের এই ব্যাপারগুলো যাতে সেখানে, সেখানকার মিডিয়া খুব বেশি প্রশ্ন না করতে পারে, সেটা তো একটা ব্যাপার আছে। তার যে সমর্থকরা আছে তাদেরকে ইমপ্রেস করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্রুড অয়েলের ওপরে একটা হস্তক্ষেপ বাড়ানো। কারণ এনার্জি যদি এনার্জি সাপ্লাই যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আহ, তাহলে কিন্তু ইউএস এর কাছে পুরো ব্যাপারটিকে কন্ট্রোল করা খুব সহজ হয়ে যাবে। এবং পেট্রো ডলারের তো একটা প্রবলেম আছে, চলছে, ডলারের একটা প্রবলেম চলছে। এখনই না হলেও বেশ কিছুদিন পরে হলেও দেখবেন যে ডলার কিন্তু উইক হবে। একটা সময় আসবে ডলার উইক হবে ইউএস এর এই কাজকর্মে। কারণ এটা ডোনাল্ড ট্রাম্প শুধু করছেন না, এটা পুরো ইউএস যে তন্ত্র, সেই তন্ত্র তার পেছনে থেকে কাজ করছে। তো ডোনাল্ড ট্রাম্পকে নিজের ইচ্ছা অনুযায়ী তো সবকিছু তো করতে পারেন না। নিশ্চয়ই ইউএস এর সাধারণ নাগরিকের সেই সমর্থন আছে, কম বেশি, বা যে সরকারি তন্ত্র আছে সেই সরকারি তন্ত্র তাকে বিভিন্ন রকম ভাবে আহ, তাকে ইনপুট দিচ্ছে, তাকে কাজ, এই যুদ্ধ করার জন্য প্রভোগ করছে। তো এর একটা না একটা সময় ইউএসকেও তার খেসারত দিতে হবে। আহ, এবং এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আহ, এর জন্য আমাদের মতো দেশগুলোতে তার একটা সাইড এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে ইনফ্লেশন হয়তো হিট করতে পারছে। যদিও এখন পেট্রোল বা ডিজেলের দাম এখনো কি সেন্ট্রাল থেকে বাড়ায়নি, কিন্তু গ্যাসের দাম কিছুটা বাড়িয়েছে। কারণ গ্যাসের দাম বাড়াবার একটাই, তার পেছনে কারণ হচ্ছে যে গ্যাসের সাপ্লাই কমে গেছে। ওপেক থেকে যে, কুয়েত এবং কাতার থেকে আমাদের যে গ্যাস আসতো, সেই গ্যাসের সাপ্লাইটা আমাদের কোথাও কমে গেছে, ডিসরাপ্ট হয়েছে। তো তার জন্য কি হয়েছে, যে গ্যাসের দাম আমাদের এখানে বেড়েছে। এটাই হচ্ছে কথা। পলিটিক্যালি অনেক অনেক কিছু বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো। এবারে হচ্ছে যে
পাকিস্তান তো দেখলেন যে পাকিস্তান একটা আপনার চেষ্টা করলো, কিন্তু সেখানে কোনো রকম কোনো ইয়ে হলো না, সুরাহা হলো না। এবং আমি এর আগের ভিডিওতে বলেওছিলাম যে পাকিস্তান যে ইউএইর সঙ্গে যে চুক্তি ছিল, যে ইউএই কে হিট করা মানে হচ্ছে পাকিস্তানকে হিট করা, আর পাকিস্তানকে হিট করা মানে ইউএই কে হিট করা। তো যেটা হলো সেটা হচ্ছে যে যখন ইউএসএ এবং ইসরায়েল এবং ইরানের ভেতরে সিজ ফায়ার যখন আপনার হলো 2 সপ্তাহের জন্য, তারপরে দেখা গেল যে পাকিস্তানের আর্মির কিছু টুকরি আপনার ইউএইতে আপনার ডিপ্লয় করলো। কিন্তু যতক্ষণ আপনার ইরান তার পার্শ্ববর্তী দেশগুলোতে, ওপেক কান্ট্রিগুলোতে যতক্ষণ বোমবার্ড করছিল, ততক্ষণ কিন্তু পাকিস্তান তার সামরিক শক্তিকে সেখানে ডিপ্লয় করে ইউএইতে। তো বোঝাই যাচ্ছে যে এখানে পাকিস্তান খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব আহ, একটা কোথাও কি বলবো, ক্যালকুলেটিভ ওয়েতে পাকিস্তান চলার চেষ্টা করছে, যে যাতে সবকিছু আহ, মোটামুটি একটা কন্ট্রোলে থাকবে। তার জন্য পাকিস্তান আরো এই সিজ ফায়ার বলুন বা পিস টক বলুন, তাতে খুব বেশি ভাবে তারা দুপক্ষকে বসাবার জন্য চেষ্টা করে এসছে। তো যাই হোক, সেটা তো গেল মার্কেটের। এবারে মার্কেটের এফেক্ট কি এলো এর ভেতরে, সেটা নিয়ে একটু বলার আছে। সেটা হচ্ছে যে যবে থেকে আহ, এই ব্যাপার স্যাপার গুলো চলছে, তবে থেকে দেখা গেল যে মার্কেট আপনার একটা ভালো একটা রিকভারি দিল। ভালো রিকভারি দিল মানে হচ্ছে এখানে একটুখানি পয়েন্ট অনুযায়ী বলার আছে। সেটা হচ্ছে যে প্রায় দেখুন, মার্কেট আপনার যে হাই করেছিল সেটা হচ্ছে যে 3 ফেব্রুয়ারি 2026-এ কত করেছিল? 26,341। আচ্ছা, লো করলো 2 এপ্রিল। 3 ফেব্রুয়ারি হাই করেছিল, 2 এপ্রিল, মানে 1 মাস। 1 মাসের ভেতরে কতটা নিয়ে এলো না আপনার হচ্ছে যে 22,181, মানে হচ্ছে যে 4,160 পয়েন্টের ডাউনফল দেখা গেল। আমি শুধু নিফটির ক্ষেত্রে বলছি, প্রায় 15.80%, মানে প্রায় 16%-এর কাছাকাছি। আচ্ছা, এবারে আজকের ডেটে কোথায় নিফটি দাঁড়িয়ে আছে? না, 24,196। আজকে হাই করেছে কত? না, 24,401 বা 24,402। তো মোটামুটি যদি আমরা দেখি, লো থেকে মোটামুটি 2,219-20 পয়েন্টের মতো মুভমেন্ট দিয়েছে, মানে 22,180 থেকে আজকের হাই যদি ধরি, তাহলে মোটামুটি 2,220 পয়েন্ট, 2,200 পয়েন্টের মতো মুভমেন্ট দিয়েছে। আর উপর থেকে যদি দেখি যে 26,341 থেকে আজকে যদি আমি ক্লোজিং করি 24,196, তো মোটামুটি আপনার আহ সেক্ষেত্রে আপনার প্রায় 2,200 পয়েন্টের মতোই, 2,145 পয়েন্টের মতো জায়গায় এসে ক্লোজ দিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, আজকে মোটামুটি 16 তারিখ, মনে হচ্ছে যে পুরো একটা মাস ধরে পড়লো। আর এই মাসের, এপ্রিল মাসের 15 তারিখে, আজকে 16 তারিখ, 16 তারিখের ভেতরে 50% তার কভার হয়ে গেল। ঠিক আছে, এটা একটা কিন্তু ইন্টারেস্টিং, বা বলতে পারেন যে জেনে রাখার একটা বিষয়, যে 1 মাস ধরে পড়লো মার্কেট এবং 15 দিনের ভেতরে তার 50% কভার হয়ে গেল। এবারে কি হতে পারে? এবারে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আহ, যদি আপনার মার্কেট 24,400-র ওপরে যদি চলতে থাকে, তাহলে মার্কেটে আবার দেখবেন যে নেক্সট মান্থের ভেতরে, মানে এপ্রিল মে মাসের ভেতরে মার্কেট হয়তো আবার সেই
হাইয়ের কাছে নিয়ে চলে গেছে। আইদার আপনার কিন্তু এখান থেকে মার্কেটের একটা ডাউনফল আছে। 24,400 কে 400কেই একটা রেজিস্ট্যান্স নিয়ে ধরে নিয়ে চলা বেটার। তার উপরে যদি চলতে থাকে তাহলে মার্কেট আবার নতুন করে আপনার ওই যে 26,300 যে লেভেলটা সেখানে অবধি চলে আসতে পারে। আর যদি 24,400 লেভেলকে যদি টপকাতে না পারে সেক্ষেত্রে মার্কেট কিন্তু কোথাও না কোথাও আবার নিচের দিকে দেখাবার চেষ্টাটা করবে। কারণ হচ্ছে যে এখানে মার্কেটের যে যেভাবে মার্কেটের মুভমেন্ট দিয়েছে এখনো অবধি তাতে বিস্তর গ্যাপ রেখে রেখে মার্কেট মুভমেন্ট করেছে। যদিও পড়বার সময় তো মার্কেট কোনো গ্র্যাজুয়ালি ফেলেনি, মার্কেট আওয়ারের যে ডাউনফল সেটা খুব বেশি হয়নি। মার্কেটকে ফেলিয়েছে হচ্ছে যে আপনার গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন ফেলিয়েছে। ঠিক সেরকম ভাবে মার্কেটকে তোলার সময় একইভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউনকেই কিন্তু মার্কেট ফলো করছে। আজকেও যেরকম দেখুন আজকে যখন খুলেছিল মার্কেট ওপেনিং যদি আমরা দেখি তাহলে কি দেখব যে মার্কেট আজকে নিফটি যদি আজকে দেখি এর আগের দিন ক্লোজ ছিল হচ্ছে 24,231-এ, আজকে ওপেন হয়েছে 24,385, মানে গ্যাপ আপ ওপেন করেছে নিয়ে সেখান থেকে 24,400 অব্দি হাই করেছে, সেখান থেকে আবার নিচে এসছে 24,102, নিবন্ধ করেছে 24,196। ঠিক আছে, তো এই হচ্ছে মার্কেটে অ্যাকচুয়াল মুভমেন্টটা। এবারে এতে ইন্ডিয়ার জন্য কি প্রবলেম হলো না, যদি আমরা দেখি যে সেকেন্ড ফেবে ইউএসডি আয়নার কোথায় ছিল? ইউএসডি আয়নার ছিল হচ্ছে সেকেন্ড ফেবে ফেব্রুয়ারিতে। সেটা দেখার আছে যে দেখুন গ্যাপ ডাউন করেছে, ছিল হচ্ছে আপনার 90 টাকা 24%, 25%। ঠিক আছে, এবং 30শে মার্চে আপনার হাই করলে হচ্ছে 95.33, আজকের দিনে দাঁড়িয়ে আছে হচ্ছে 93.21। তার মানে হচ্ছে যে এইটুকু সময়ের ভেতরে এই যুদ্ধের সময়কালের ভেতরে কিন্তু আলটিমেটলি ইউএসডি আয়নার কিন্তু প্রায় আপনার 1 থেকে 1.5 টাকার মতো উপরে নিয়ে চলে গেছে। নেট যদি আমি বলি যে হাই করেছিল সেই হাই থেকে 1 থেকে 1.5 টাকার মতো নেট উপরে নিয়ে চলে গেছে। এবং তার সঙ্গে যেটা কি হয়েছে না, যেখানে আমরা দেখছিলাম যে কমোডিটি প্রাইসে ক্রুডকে আমরা যেখানে দেখছিলাম যে ক্রুড প্রাইস আপনার তখন যেখানে চলছিল হচ্ছে যে প্রায় 65 ডলারের কাছাকাছি। সেকেন্ড ফেবে চলছিল হচ্ছে বলে দিচ্ছি, সেকেন্ড ফেবে চলছিল হচ্ছে আপনার সেকেন্ড ফেব বা থার্ড ফেবের সময়তে চলছিল, যেখানে হচ্ছে যে আপনার মোটামুটি 62, 63, 63 ধরুন, সেখান থেকে দেখিয়ে দিল হচ্ছে 120 কাছাকাছি, 119, 120 কাছাকাছি, এবং এখন 94.50। মানে এখানেও আপনার প্রায় বলতে পারেন যে প্রায় $30 মতো ক্রুড অয়েল এই 1 মাসের ভেতরে নেট বেড়ে রয়ে গেল। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ইনফ্লেশনের, কারণ আমাদের এনার্জি যে আমরা তো জেনারেলি আপনার স্টোর তো করি, আমাদের এখানে খুব বেশি তো আপনার
অফশোরের ব্যাপার তো নেই, আমরা ম্যাক্সিমামটাই অন্যান্য দেশ থেকে আমরা নিয়ে আসি। তো এই এনার্জি সাপ্লাই যেহেতু এনার্জির প্রাইস বেড়ে গেল, তার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কোথাও না কোথাও একটা ইম্পোর্ট কস্ট আমাদের বেড়ে গেল। কিন্তু এবং ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার জন্য আমাদের একটা ইনফ্লেশনে হয়তো কোথাও পরবর্তী সময়ে আমরা ধাক্কা দেখতে পাই। এবারে হচ্ছে যে আপনার মার্কেটের নেক্সট ফেজ কি আছে, যেটা আমি বললাম যে 24,400 ওপরে যদি মার্কেটকে নিয়ে যায় কোনো রকম ভাবে মুভ দিতে থাকে, তাহলে মার্কেট উপরের দিকে মুভ দেবে এবং সেক্ষেত্রে আপনার মার্কেট আবার ওই অল টাইম হাইয়ের কাছাকাছি বা 26,000-এর কাছাকাছি আবার নিয়ে চলে যায়। আর যদি 24,400-র ওপরে যদি না নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মার্কেট আবার কোথাও নিচের দিকে মোটামুটি আপনার ধরুন আহ, একটা লেভেল আমি বলছি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে 23,870 এই জায়গাটা তো প্রথমে তো দেখাবে, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখাবে। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে টেকনিক্যালি এখনো অব্দি কোথাও কিন্তু মার্কেট বটম যে হয়ে গেছে সেটা বলাটা খুব মুশকিল। কারণ এখনো অব্দি মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি এটা যুদ্ধের জন্য বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে। তো মার্কেট কোথাও না কোথাও আবার যে নিচে আসতে পারে, এটা কিন্তু হওয়ার চান্স আছে। তো সুতরাং তার জন্য কশাসলি ট্রেড নেবে। ট্রেড খুব বেশি যে ট্রেড দিনের দিনে নিয়ে তাকে করার চেষ্টা করবে। আহ, কারণ তাতে কি হবে, তাতে ছোট ট্রেড এবং তার সঙ্গে ট্রেডের ভলিউম কমান, মানে ট্রেড যদি ক্যারি ফরওয়ার্ডও করে তাহলে ট্রেডের কোয়ান্টিটি কমে যাবে, তাতে আপনার পোর্টফোলিওতে হাম্পারিং কম যদি অপোজিট সাইডেও যায়। আর যদি বুঝতে পারেন কোথাও যে না, এখানে ঠিক ইয়ে হচ্ছে না, মানে যেভাবে ভেবেছি সেভাবে মার্কেট রিয়াক্ট করছে না, আপনার অপোজিট সাইডে ট্রেড আছে, তো কোথাও স্টপ লস, এটাই বলার আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে ব্যাংক নিফটি দেখে নিন। ব্যাংক নিফটি 56,086-তে বন্ধ করেছে। ব্যাংক নিফটিও প্রায় নিচ থেকে কোথাও আপনার 4,000 5,000 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। একই ওই যেরকম ভাবে নিফটিও, মানে ব্যাংক নিফটি আপনার প্রায় 11,000 পয়েন্ট করেছিল, সেখান থেকে 5,000 5,500 মুভমেন্ট দিয়ে দিয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে একইভাবে ব্যাংক নিফটিও আপনার মুভমেন্ট দেখিয়েছে। আহ, তো ব্যাংক নিফটির ক্ষেত্রে বলবো যে আজকের যে হাইটা করেছে 56,834, সেই জায়গাটাতেই আহ, একটা স্টপ লস মেনটেন করে চলবে। আহ, তার উপরে যদি যায় তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে মুভমেন্ট দেবে, আর যদি না যেতে পারে তাহলে আবার ব্যাংক নিফটি নিচের দিকে মুভমেন্ট দেখাবার মতো থাকবে। এই হয়ে গেল আপনার ব্যাংক নিফটি এবং নিফটির ব্যাপারে। আর লাস্ট যেটা বলার আছে সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্স দেখুন, আমি বারে বারে বলেছিলাম যে রিলায়েন্সের ম্যাটারটা একটু ইনফ্লুয়েন্স বেশি আছে। রিলায়েন্স কিন্তু আজকে মানে এতখানি মার্কেট মুভমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু রিলায়েন্সের কিন্তু খুব বেশি কিন্তু মুভমেন্ট হয়নি। রিলায়েন্স কিন্তু কোথাও না কোথাও এখনো অবধি প্রায় যেখানে আপনার 1280 না 90 অব্দি 1290 অব্দি লো করেছে, সেখানে এখন 1343-এ আপনার রিলায়েন্স চলছে। এবং রিলায়েন্সের চার্ট কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো পজিটিভ ট্রেন্ডের ভেতরে তো কোনোভাবেই নেই। যদি রিলায়েন্স কোনোভাবে আবার ধাক্কা খায় যদি পড়ে, তাহলে কিন্তু মার্কেটকে আবার কিন্তু চ্যালেঞ্জিং এর মুখে পড়তে হতে পারে, এটাই বলা। অটো সেক্টর গুলো তো আপনার মুভমেন্ট এর ভেতরে তো মোটামুটি দিয়েছে। উম, যারা আপনার ইভি সেগমেন্টে আছে, আমি বলেওছিলাম যে ইভি সেগমেন্টে উপরে যারা কাজ করছে তাদের জন্য ঠিকঠাক আছে। তার জন্য দেখুন ওলা প্রায় এই 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 5-7 দিনের ভেতরে প্রায় আপনার
50% মুভমেন্ট দিয়েছে। যদিও যাই হোক, এটা বলার ছিল একটা জিনিস। আর এবারে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনার গোল্ড এবং সিলভার একটা জায়গায় ক্যাপ হয়ে গেছে কোথাও। গোল্ড যেরকম চলছে 1,53,000 চলছে জুন কন্ট্রাক্ট, আর সিলভার চলছে হচ্ছে আপনার 2,51,000। গোল্ড এবং সিলভার একটা জায়গায় কোথাও ক্যাপ হয়ে গেছে। এখন অব্দি কোনো মানে ট্রেন্ড এখনো অব্দি নেই পরিষ্কারভাবে। একটা সাইডওয়েজ মুভমেন্ট চলছে, আপসাইডই চলছে, সাইডওয়েজ আপসাইড চলছে। আর সিলভারের ক্ষেত্রেও তাই, একটা কোথাও সাইডওয়েজই একটা চলছে। তো গোল্ড এবং সিলভারে এখনো অব্দি কোনো সেরকমভাবে কোনো বড় দিন নেই। আহ সিলভারে তো মোটামুটি আমি বলেছিলাম 2,05,000 অব্দি আসবে। 2,05,000 সিলভার কিন্তু একবার পিছিয়েও দিয়েছে। 2,00,000 2,04,500 অব্দি লো নিয়ে এসছে। সেটা হচ্ছে যে 20 মার্চ, তারপর থেকে আর সেই জায়গায় আসেনি সিলভারের ক্ষেত্রে বলবো। যাই হোক, আর ট্রেডের ব্যাপারে সেরকম ভাবে আর কিছু বলার নেই। সাবধানে ট্রেড নেবেন, দেখে শুনে ট্রেড নেবেন। বেশি আপনার ইন্ট্রাডে করতে পারেন, ইন্ট্রাডেতে কোনো প্রবলেম হবে না। বুঝে শুনে করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউনের মার্কেট চলছে, তার জন্য সেখানে অবশ্যই বুঝে শুনে ট্রেড নেবেন। তো যদি মনে করুন 200-300 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, সেক্ষেত্রে কিভাবে ট্রেড নেওয়া যায় সেটাকে একটুখানি ক্যালকুলেশন করেই ট্রেডটা নেবে। কারণ দেখা যাচ্ছে যে 200-300 পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারপরেও আপনার আরো 100-150 পয়েন্ট 200 পয়েন্টের মুভমেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলো এখন হচ্ছে, এবং যেভাবে আপনার আহ, ট্রাম্প যেভাবে খেলাবার চেষ্টা করছে সেইভাবেই অ্যাকচুয়ালি আপনার মার্কেটে মুভমেন্ট হচ্ছে। এবং এটাও শোনা যাচ্ছে নাকি ট্রাম্পের ফ্যামিলি বা ট্রাম্প নিজেও তো একজন ট্রেডার, স্টক মার্কেট বলুন বা ইনভেস্টার এবং ট্রেডার। তো ট্রাম্পের ট্রাম্প খুব অ্যাকচুয়ালি কিন্তু খুব আহ, যেহেতু ট্রাম্পের মাইন্ডসেটটাকে একটু বুঝলে তখন ট্রেড নেওয়াটা অনেক ইজি হওয়ার মতো হতে পারে। ট্রাম্প বেসিক্যালি খুব বেশি আপনার কিন্তু আহ, কি বলবো, না মার্কেটকে খুব বেশি ফেলতে দেবে না তুলতে দেবে। ঠিকঠাক জায়গা অবধি পড়লে একটা কোনো না কোনো স্টেটমেন্ট দেবে, এবং কোথাও না কোথাও তাকে পজ করার চেষ্টা করবে, এবং সেখান থেকে মার্কেটের মুভমেন্ট। আবার যখন দেখবে যে একটা লেভেল অবধি পৌঁছে গেছে, তখন তার প্রফিট বুকিং এর সময় চলে এসছে, তখন দেখা যাবে যে আবার কিছু স্টেটমেন্ট দেবে, তাতে আবার আপনার বা কিছু অ্যাক্টিভিটি করবে, তাতে দেখবেন যে আবার মার্কেট নিচে দিকে আসবে। তো ট্রাম্পের এই ধরনের যে স্টেটমেন্ট এবং তার অ্যাক্টিভিটি, তার উপরে কিন্তু মার্কেটের আপ ডাউন কিন্তু অনেকটা নির্ভর করছে। আহ, তো সেই নিউজগুলোকে রাখবেন। সেই নিউজগুলো অবশ্যই ট্রেডের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য কাজে দেবে। এবং এখানে একটা ব্যাপার, কারণ যেহেতু 2,000 পয়েন্টের একটা র্যালি হয়েছে নিচ থেকে, তো তার জন্য 50% র্যালি হয়ে গেছে। তো তার জন্য একটু কজাসলি এখানে দেখবেন যে সব কটা স্টকেরই কিছু না কিছু ছোটখাটো মুভমেন্ট কিন্তু হয়েছে, নিচ থেকে ঘুরিয়েছে। তো এখানে পজিশনাল ট্রেড নিন বা যে ধরনের ট্রেড নিন না কেন, একটু বুঝে শুনে ট্রেড নেবেন, স্টক একটু বাছাই করে নিন, তাহলেই আমার মনে হয় যে বেটার হবে। আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে আবার ফেলে, তাহলে তখন কিন্তু আবার আপনার ট্রেড কিন্তু কোথাও আটকে যেতে পারে, ফান্ড আটকে যেতে পারে ফর টাইম বিং। আবার হয়তো 1 মাস 2 মাসের জন্য আটকে যেতে পারে, এটাই বলার আছে। তো নেক্সট যদি কোনো আপডেশন থাকে বা আপডেশন দেখতে পাই, তাহলে অবশ্যই আমি জানাবো। এবং বেস্ট অফ লাক, ঠিকঠাকভাবে ট্রেড নিন,
এবং প্রফিট করুন। হ্যাভ এ গুড ডে।